এইমাত্র গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা সেগুনবাগিচাতে আজকে বাংলাদেশের সব বড় বড় শিল্পীরা, মানে যারা অভিনয় শিল্পী আছে আর কি, যারা টেলিভিশন নাটকে যাদেরকে আপনারা রেগুলার দেখেন, তারা আজকে সবাই ওইখানে উপস্থিত হয়েছে। কিন্তু কেন 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 চলেন দেখে আসি। সেই অবস্থাতে ছিলাম, জাস্ট সেই অবস্থাতে বাসা থেকে বের হয়ে যাচ্ছি শুধু এইটুকু দেখার জন্য যে আসলে এখানে কি ঘটতেছে। বাসা থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে গেলাম, আর এই যে জুতা টুতা পরে এই যে লিফটের কাছে দাঁড়ায় আছি। লিফটের থেকে এখন সোজা নেমে এখন একটা উবার কল দিতে হবে রাস্তায় দাঁড়ায়। নিকেতনের ভেতরে বাইক না পাওয়ার পরে মূলত আমি চলে আসলাম হচ্ছে নীনাকাব্য বিল্ডিং এর সামনে। এখান থেকে আমি উবার কল করে এখন উবারের জন্য দাঁড়ায় আছি। দেখি কতক্ষণ পরে উবার আসে আর তারপরে রওনা দিই। কথা শেষ করতে না করতেই দেখি উল্টা পাশে গাড়িটা দাঁড়ায় আছে। তারপরে ঠাস করে উঠে হেলমেটটা পরে নিলাম, সেফটি ফার্স্ট। আর আমার উবার ড্রাইভারকে বললাম যে ভাই যে করেই হোক আমার খুব ফাস্ট যেতে হবে। আর সে এত সুন্দর ফাস্ট চালাচ্ছিল আর আমিও একদম সেফ হিসাবে সুন্দর মতো চলে যাচ্ছিলাম। আর রাস্তার মধ্যে দেখলাম যে মোটামুটি ফাঁকাই আছে, আজকে কেন রাস্তা ফাঁকা বুঝতে পারতেছিলাম না। তারপরে সাই করে এই যে শিল্পকলায় চলে আসছি। গাড়ি থেকে নামার প্রস্তুতি নিয়ে ঢুকে গেলাম শিল্পকলার ভেতরে। ভেতরে ঢোকার পরে দেখলাম পাভেল ভাই আর শিবাশানু ভাই দাঁড়ায় আছে। তারপরে একটু ভেতরে ঢোকার পরে দেখলাম যে নাসিরউদ্দিন ভাই দাঁড়ায় আছে, আর তার পাশেও আর একজন আর্টিস্ট। দূর থেকে বুঝতে পারতেছিলাম না কে কে আছে। তারপর দেখলাম সোহাগ ভাই, তারপরে বান্টি ভাই, তারপরে আনোয়ার শাহী ভাইয়া সবাই সেলফি তুলতেছে তাদের ভক্তদের সাথে। আর উপর ওঠার পরে এত পরিমাণ ক্রাউড, পরিচিত ভাই ব্রাদার খুঁজে পাওয়াই যেন টাফ হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে করতে দেখলাম যে চিত্রলেখা গুহদি ইন্টারভিউ দিচ্ছে। ওনার ইন্টারভিউটার এক পাশে রেখে যখন সামনের দিকে যেতে গেলাম তখন দেখলাম পুলিশ বের হচ্ছে। তারপরে বুঝতে পারলাম যে এইখানে তো যেহেতু শিল্পীরা আসতেছে তো প্রচুর উৎসুক জনতা এখানে সেলফি তোলার জন্য আসে, যার কারণে এই সিকিউরিটির ব্যবস্থা। তো আমি একটু পাশে আসার পরেই দেখলাম যে এই যে রিয়াজ রাজ ভাই কি যেন খুব টেনশনের মধ্যে আছে। তারপরে দেখলাম মৌসুমী হামিদ আপু আসলো। মৌসুমী হামিদ আপু সবার কাছ থেকে লিফলেট নিচ্ছিল। আর এত বেশি ইন্টারভিউ হচ্ছে, এত বেশি সেলিব্রিটিরা আশেপাশে ঘোরাঘুরি করতেছিল, টেলিভিশন আর ইউটিউব চ্যানেলের ভাইয়ারা খুবই ব্যস্ত সময় পার করতেছিল। তার মধ্যে দেখলাম যে নিলয় ভাই চলে আসছে। আর নিলয় ভাই আসার সাথে সাথে দেখলাম যে প্রচুর মানুষ তার সাথে ছবি তোলার জন্য একদম মেইন গেটেই ভিড় করলো। নিলয় ভাই যখন বুঝতে পারলো যে এই সেলফি না তোলা পর্যন্ত কেউ সরবে না, পেছন থেকে ভাবি মিটমিট করে হাসতেছিল। আর নিলয় ভাই এক এক করে ছবি তোলার আবদার মেটানোর পরে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছিল। আর আমার কাছেও মনে হলো যে এখন ভেতরে যাওয়ার কোনো মানে নেই। তারপর নিচে নামতে যেয়ে দেখলাম সোহাগ ভাই অনেক মানুষজন নিয়ে দাঁড়ায় আছে, তারা ভোট চাচ্ছিল। আপনি কি নির্বাচনে বসতে চান? অন্যান্য আর্টিস্ট যেমন তেমন পাভেল ভাই বা আদার্স কিছু কাছের ভাই ব্রাদার আছে বা আমার প্রিয় মানুষজন আছে যাদের সাথে আমি দুষ্টামি না করলে কেন যেন আমার পেটের ভাত হজম হয় না। তারা সামনে আসলে আমি প্রচুর দুষ্টু হয়ে যাই, যার কারণে পাভেল ভাইয়ের সাথে এরকম দুষ্টামি করা। তারপর আমি অন্য গেট দিয়ে ভেতরের দিকে ঢুকলাম, একদম মেইন যেখানে আসলে ভোট গ্রহণ চলতেছিল সেই জায়গাটাতে ঢুকলাম। ঢোকার পরে দেখি আমাদের অনেক সিনিয়র আর্টিস্ট, আমাদের কাছের ভাই ব্রাদার যারা আছে তারা ভেতরে আড্ডা দিচ্ছে। এই যে রাশেদ মামুন, অপু ভাই, ওনারা সবাই ভেতরে আড্ডা দিচ্ছে। শতাব্দী, অদূত ভাইয়া এবং আরো অনেক পুরনো আর্টিস্ট যারা এই যে দেখতে পাচ্ছেন তারা ভেতরে বসে বসে আড্ডা দিচ্ছিল। আসলে এই পুরনো নতুন আর্টিস্টের মধ্যে ভোট গণনাটা তখন একটা উৎসবে পরিণত হয়েছে। আর এই উৎসবটাতে আমি অংশগ্রহণ করতে পারে আমার কাছে খুব ভালো লাগতেছিল। আমি আসলে যেহেতু ব্লগ করতে পারি না কিন্তু ব্লগ বানাচ্ছি, তো সবাই আমাকে এটা নিয়ে ট্রল করতেছিল। কি আর করা, ভাই ব্রাদারের ট্রল উপেক্ষা করে আমি ব্লগ বানাচ্ছিলাম। আর এদিকে দেখলাম গানের তালে তালে আমাদের মনিরা মিঠু আপু একদম পুরো সজোরে ডান্স করা শুরু করে দিল। আর তার সাথে যুক্ত হলো আমাদের অন্যান্য যে মা আর্টিস্ট যারা আছে, মানে যাদেরকে আমরা স্ক্রিনে মা হিসাবে দেখি, তারা হচ্ছে তার সাথে যুক্ত হলো। এই যে রেশমা আপাও যুক্ত হয়ে বলতেছিল যে তুমি স্টেজে আসো, স্টেজে উঠে ডান্স করো। মিঠু আপা স্টেজে ওঠার পরে যেন পুরো বিষয়টা আরো এক ধাপ আগাই গেল। আর পুরো আয়োজনটা মনে হলো আর একটা প্রাণ ফিরে পাইলো। এত জোরে সবাই চিৎকার করে উঠলো, তাকে আমন্ত্রণ জানাইলো ডান্স করার জন্য, যে মনে হচ্ছিল যে এটা ভোট গণনা অনুষ্ঠান না, এটা হয়তো কোনো সাংস্কৃতিক সন্ধ্যা বা এরকম কোনো একটা আয়োজন। তারপরে শুরু হলো ওপাশ থেকে গানের আরো বেশি উন্মাদনা, তার সাথে শুরু হলো সবার ডান্স। এক এক করে সবাই ডান্স করতেছিল, পেছন থেকে আবার অন্যান্য মাদেরকে আসার জন্য সবাই অনুরোধ করতেছিল, কিন্তু কেউ আসতেছিল না। প্রথম দিকে সবাই হয়তো ভাবতেছিল কেন আসবে, কি বৃত্তান্ত। এরপরে মিঠু আপাও শুরু
শুরু করলো যে সবাইকে ডাকার। তারপর হাত ধরে টেনে নিয়ে আসার পালা। সব মাদেরকে একটা জায়গাতে নিয়ে এসে সব মায়েরা ডান্স করতেছিল। চলেন আমরা ডান্সটাকে উপভোগ করি, গানটা চলতে থাকুক আর আমরা তাদের এই আনন্দ ঘন মুহূর্তটাকে মিউজিকের সাথে উপভোগ করতে থাকি। অনেকক্ষণ গান বাজনা চলার পরে তারপরে সবাইকে থামাই দেওয়া হলো, কারণ কিছুক্ষণের মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করবে। চারিদিকে একটা থমথমে পরিবেশ। আর এইদিকে আমি চলে আসলাম আমার কাকার কাছে। কাকা হচ্ছে খুবই একজন মজার মানুষ। তাকে আমরা সবাই আদর করে কাকা বলি, কিন্তু তার নাম হচ্ছে মজুমদার শিমুল। সে একজন পরিচালক। আর আমি যখন তাকে পাই, ওই যে বললাম না যে কিছু কিছু মানুষকে পাওয়ার পরে আমার দুষ্টামিটা চাগান দিয়ে ওঠে, সেও সেরকম একজন মানুষ। তাকে পাওয়ার পরে আমার কাছে মনে হলো যে তার সাথে একটু ফান করা যাক। তবে এই ফানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করা যায়, চলেন সেটুকুই শুনি। তো হয়ে যাবে না, তখন লাভাগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় চলে যাবে। এই কাকাকে ঠেকাতে পারবে না। মনে হচ্ছে যে কথাটা সে মন থেকে বলছে না, এটা এখন মনে হচ্ছে তো। আসলে বাকিটা দেখা যাক, আমরা পরবর্তী ফোন কলের জন্য অপেক্ষা করি। ঠিক আছে কাকা, এর পরে যদি ফোন দেয় আমি রেকর্ড করে রাখবো। ঠিক আছে, আসলে আমরা এখন আইটি সিকিউরিটির নির্বাচনে আছি। কারো ইন্টারভিউ নেই, শুধুমাত্র কাকার ইন্টারভিউটা নিলাম জাস্ট ফর ফান। কাকাই বলে দিল আমরা এডিরা যে পরিমাণ ভালো অ্যাক্টিং করি, আইটি সিকিউরিটির উচিত আলাদা একটা সেগমেন্ট করা। এডি প্লাস অ্যাক্টর ইকুইটি। কি কাকা, এই যে আরেকজন আপনি জঘন্য অভিনেতা, একটা ডায়লগ বিদেশে 3 ঘন্টা খায়, এখানে আমরা সাইড চিন করতে পারি। আসলে এই কথা শোনার পরে আসলে কি মনে হচ্ছে, অভিনয়টা কি করা উচিত হবে? না, অভিনয় আসলে সবার দ্বারা হয় না, যেটা আমার দ্বারা হবে না আমি বুঝে গেছি। আর এই যে চাইছি অভিনেতা হইতে, কিন্তু আসলে আমি পারতেছি না। আমার আসলে চেষ্টা করতে এই সেক্টর আমার জন্য না। আমি যেখানে আছি এখানে ভালো আছি। যাই হোক, আমরা দোয়া করি ভবিষ্যতে প্রতিভাটা হোক, তাই তো? ভালো ভালো দুই একটা কাজের সাথে ছিলাম। আচ্ছা, আমরা আরেকজন এডি প্লাস অভিনেতা পাইছি। হ্যাঁ, আমরা জানতে চাই, হ্যাঁ তার কাছে জানতে চাই, মানে এই যে আর্টিস্ট ইকুইটিতে এডি প্লাস অভিনেতাদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, ভোট দিতে দেওয়া হলো না, কি মনে হচ্ছে, কি করা উচিত? এটা আসলে জঘন্যতম একটা অপরাধ। আমরা অভিনয় করলে অনেক বেশি রিচ হয়, ডিরেক্টররা বুঝতেছে না, আমাদের শুধু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বানায় রাখছে। এটাকে আপনি প্রতিবাদ করতে চান? হওয়া উচিত, এটা একটা প্রতিবাদ হওয়া উচিত। তাহলে আমরা রাজু ভাস্করের নিচে যাবো না, কোথায় যাইতে পারি? এটা আমরা কোনো একটা ফুটপাতে চা খেতে খেতে গল্প করতে করতে সেরে ফেলবো। আচ্ছা, বুঝতে পারছি, মানে কেউ ডিরেক্টরের সাথে পাঙ্গাটা নিতে চাচ্ছে না অ্যাকচুয়ালি। আমরা আরো খুঁজি যে এডি প্লাস অভিনেতা আর কে কে আছে এই সমাগমের ভিতরে। এই পুরো প্রোগ্রামটাতে এরকম প্রচুর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে যারা নিজেরাও অ্যাক্টিং করে, অ্যাক্টিং এর সাথে সম্পৃক্ত, প্লাস অনেক আর্টিস্টও আছে যারা একসময় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরই করতো, কিন্তু এখন ফুল টাইম অভিনেতা হিসাবে কাজ করছেন।
হুট করে একটা ঘোষণা আসলো যে প্রজেক্টরে ভোট গণনার দৃশ্যগুলো দেখানো হবে, আর সবাই মিলে চলে আসলো একদম মেইন পয়েন্টে, যেখানে ভোট গণনার সমস্ত তথ্য প্রজেক্টরে দেখাচ্ছিল, ভোট কিভাবে গণনা হচ্ছে। ভোট গণনার সমস্ত দৃশ্য প্রজেক্টরে দেখানোর মূল কারণ হচ্ছে নির্বাচনের স্বচ্ছতার বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে সে যেন এটা থেকে বুঝে নেয় কি হয়েছে, ভিতরে কতটুকু ভোট পড়ছে, ব্যালটের কি অবস্থা, কোন ব্যালটটার কি ক্ষতি হয়েছে না হয়েছে, কোন ব্যালটটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটা যেন সবাই সচক্ষে দেখতে পারে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের মিডিয়া পার্সনরা যারা টেলিভিশন চ্যানেল থেকে আসছে, তারা এখানে দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে। আর সামনে দেখতেছিলাম আমাদের চাষি ভাই কার সাথে যেন কথা বলতেছে। তো তারপরে দেখলাম আমাদের সবুজ ভাই দাঁড়ায় আছে, আমাদের দেশি ভাই, যশোরে বাসা ওনার। যারা যশোরের আছেন তারা হয়তো ওনাকে দেখলে চিনতে পারেন। তারপরে দেখলাম মুকুল সিরাজ ভাইয়া দাঁড়ায় আছে, মুকুল সিরাজ ভাইয়ের পাশে আরও দুইজন প্রার্থী দাঁড়ায় আছে। যাই হোক, সবাই মিলে আসলে ভোট প্রোগ্রামটাকে অনেক বেশি এনজয় করতেছিল। তার মধ্যে ঘোষণা চলে আসলো। ভোট গণনার সাথে সাথে নরেশ দা এবং ফারুক আহমেদ ভাইয়া চলে আসলো ভোটের রেজাল্ট জানানোর জন্য। আর এই ইসি কমিটির প্রধান ছিলেন নরেশ ভুইয়া, আমাদের নরেশ দা। উনি মূলত যতগুলো নির্বাচন হয়, আর্টিস্ট ইকুইটি, ডিরেক্টর গিল্ডস, প্রডিউসার অ্যাসোসিয়েশন, সমস্ত জায়গার ইসি কমিটির প্রধান থাকেন উনি, কারণ ওনার উপরে ভরসা সব থেকে বেশি মানুষের। পেয়েছেন 185 ভোট। রাশেদ মামুন পেয়েছেন 300। নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন। এবারে আমরা আসছি সভাপতিভাবে ছিলেন দুজন। আব্দুল্লাহ রানা পেয়েছেন 240 ভোট এবং আজাদ আবুল কালাম পেয়েছেন 300 ভোট। রাশেদ মামুন অপু ভাইকে এই সময়ের ছেলেমেয়েরা ঠিকঠাকভাবে চিনতে পারবে কিনা আমি জানি না, তবে যারা সারা বাংলাদেশে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা বা বাসের হেল্পারকে মামা বলে ডাকেন, তারা জেনে রাখুন এই ডাকটার শুরু করেছিল রাশেদ মামুন অপু ভাইয়া। যাই হোক, এর মধ্যেই নির্বাচন শেষ হয়ে গেল। যারা জিতলো সবাইকে অভিনন্দন। আর এই যে সভাপতি সেক্রেটারি সাহেবের মতামত নেয়ার জন্য টেলিভিশন চ্যানেলগুলো সামনে চলে আসছে, আর এই মুহূর্তে আমার সময় হয়ে গেল এখান থেকে চলে যাওয়ার। যাই হোক, এই ছিল আজকে সারাদিনের নির্বাচনের অবস্থা। যারা বিজয়ী হলো তারা ভবিষ্যতে কি কাজ করে এটাই দেখার বিষয়। আর আমি যেহেতু ব্লগে এত এক্সপার্ট না, সো জানি না কি বলতে হবে। তো শেষ মুহূর্তে একটা কথাই বলবো, মিডিয়া সংক্রান্ত এরকম বা টেলিভিশন নাটক সংক্রান্ত যদি এরকম তথ্যপূর্ণ কোনো ব্লগ দেখতে চান তাহলে আমার চ্যানেলটার সাথে থাকতে পারেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনারা আসলে কোন কোন ধরনের তথ্য জানতে চান বা এদের বিষয়ে আর কি কি বিষয়ে জানতে চান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।